কিছুদিন যাবৎ একটা নিউজ চারদিকে ঘুরছে যে আর্টস থেকে নাকি আর নার্সিং পরীক্ষায় পার্টিসিপেট করা যাবে না বা আর্টসরা আর নার্স হতে পারবে না, এরকম একটা ব্যানার চারদিকে ঘুরছে যে নিয়ম না মেনে মুড়ি মুরগির মতন ভর্তি। নার্সিং কলেজে বেনিয়মে করা রাজ্য মন্ত্রী সুমনা সরকার বুধবার জানিয়েছেন যে নার্সিং নিয়ে পড়তে গেলে একাদশ দ্বাদশ শ্রেণীতে সায়েন্স নিয়ে পড়া বাধ্যতামূলক, কিন্তু আর্টসে পড়া ছাত্রছাত্রীদেরকে ভুল বুঝিয়ে ভর্তি করছে বিভিন্ন প্রাইভেট কলেজগুলো। তো এইটার বাস্তবতাটা কতটা, এই নিয়ে প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা কনফিউশনের মধ্যে রয়েছে। আমরা সেই নিয়ে একটু আলোচনা করব। একটু ভিডিওটা লেন্দি হবে, যারা একটু সিরিয়াস স্টুডেন্ট পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আমি অনুগ্রহ করে বললাম। আমাদেরকে একটু বুঝতে হবে যে আমাদের কতগুলো নার্সিংয়ের স্ট্রিম আছে, কেন আর্টসরা পরীক্ষা দিতে পারবে বা পারবে না, সেই জিনিসগুলোকে আমরা একটু ভালো ভালো করে সব কিছুকে ভেঙে চুরে দেখি। দেখো, তোমরা যখন নার্সিং নিয়ে পড়াশোনা করতে যাবে, তিন ধরনের নার্সিং হয়ে থাকে মেনলি। একটা হয় এএনএম নার্সিং, একটা হয় জিএনএম নার্সিং, আর একটা হয় বিএসসি নার্সিং। এরপরে জিএনএম নার্সিং কমপ্লিট হওয়ার পর আরেকটা হয় পোস্ট বেসিক বিএসসি নার্সিং হয়ে থাকে, যেটা ইকুইভ্যালেন্ট টু বিএসসি নার্সিং। এই কটা নার্সিং আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে প্রাথমিক লেভেলে রয়েছে, তারপরে এমএসসি নার্সিং আর সব কিছুই রয়েছে। তো এই যতগুলো এক্সাম রয়েছে, এই প্রতিটা এক্সামকে বর্তমানে কন্ডাক্ট করছে কে? বর্তমানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড অর্থাৎ WBJE থ্রু কন্ডাক্ট করা হয়, অর্থাৎ পরীক্ষা নেওয়া হয়, যার মাধ্যমে তোমরা বিভিন্ন কলেজে অ্যাডমিশন নিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এরপর ঘটনাটা হচ্ছে এই প্রতিটা কোর্সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আলাদা আলাদা। আমরা কার কথা শুনবো? এইসব ফেক জিনিস শুনবো না, এইসব যে ছবি টবিগুলো ভাইরাল হচ্ছে এইসব জিনিসগুলো আমরা শুনবো না। এর অর্থটা কি সেটাও আমরা বুঝবো, আর কেন সায়েন্সের স্টুডেন্টরা এখানে যোগ্য, কেন আর্টসের স্টুডেন্টরা এখানে যোগ্য, সেটা আমরা বুঝবো। আমরা দেখবো যে আমাদের নার্সিংয়ের সবচেয়ে সর্বোচ্চ বডিকে আইএনসি, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। আমরা কাদের মধ্যে পড়ি? আমরা পড়ি WBNCর আন্ডারে, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে পড়ে থাকি। যেমন কর্ণাটকেরটা কর্ণাটক নার্সিং কাউন্সিল, KSNC বলা হয়, ঠিক আছে, কর্ণাটক নার্সিং কাউন্সিল। ওকে, তেমন আমরা WBNCর মধ্যে পড়ে থাকি। তো এই WBNC কি বলছে? সে কি করবে? আইএনসি কে ফলো করবে। যেহেতু এটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, এর আন্ডারে পড়ছে, প্রতিটা স্টেটের একটা একটা করে নার্সিং কাউন্সিল থাকছে। তো এই আইএনসি কি বলছে, সেই আইএনসিতে আমরা একটু গিয়ে পড়ে একটু দেখি। দেখো, এই হলো আমাদের আইএনসির অফিসিয়াল ওয়েবসাইট। যে অফিসিয়াল ওয়েবসাইটে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে এএনএমদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, জিএনএমদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দুটোই বলা আছে। আরেকটা ওয়েবসাইট, মানে এই ওয়েবসাইটেরই আরেকটা অংশ নার্সিং প্রোগ্রাম গাইডলাইন রয়েছে। আমরা দেখো এইখানের মধ্যে সবচেয়ে প্রথমে যাব জিএনএম এর গাইডলাইনের মধ্যে। ঠিক আছে? এই যে পিডিএফটা যেটা ওপেন হয়ে যাবে, এই পিডিএফটা অল ওভার ইন্ডিয়ার প্রতিটা স্টেটকে ফলো করতে হবে, প্রতিটা কলেজকে বা প্রতিটা ইনস্টিটিউটকে, সেটা সরকারি হোক বেসরকারি হোক, প্রতিটা ইনস্টিটিউটকে এই পিডিএফটা ফলো করতে হবে, আদারওয়াইজ সে আইএনসি অ্যাপ্রুভাল পাবে না। দেখো, এরকমও আছে যে অনেক গভর্নমেন্ট কলেজ রয়েছে যারা আইএনসি অ্যাপ্রুভাল পায়নি। যেমন তোমাদেরকে কল্যাণী জেএনএম এর যদি কথা বলি, গভর্নমেন্ট কলেজ, অথচ আইএনসি অ্যাপ্রুভাল পায়নি। আবার অনেক অনেক কলেজ থেকে আইএনসি অ্যাপ্রুভাল পেতে অনেক দেরি হয়। কেন? তারা প্রতি 6 মাস অন্তর অন্তর একটা সার্ভে করে আইএনসির পক্ষ থেকে, যে এই কলেজে আমরা যেটা ইনস্ট্রাকশন দিয়েছি, কি ধরনের ইনস্ট্রাকশন, যে কতগুলো কি থাকবে, টিচিং ব্লক কতগুলো কি থাকবে, কতটা এরিয়ার মধ্যে, এতটা স্কোয়ার ফুটের মধ্যে রয়েছে কি নেই, এই জিনিসটা, কতজন ফ্যাকাল্টি থাকবে, আর থাকবে, প্রতিটা জিনিস, এখানে প্রতিটা জিনিসকে মেনটেন করতে হয়। তবে পরে একটা তোমার ইনস্টিটিউট আইএনসির আন্ডারে পড়ে। একটা ইনস্টিটিউট এমন হতে পারে সে WBNCর আন্ডারে পড়ে আছে, কারণ WBNCর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আলাদা, কিন্তু সে আইএনসির অ্যাপ্রুভাল পায়নি, কারণ এই মানে ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে পারেনি। তেমন এইখানের মধ্যেই লেখা আছে যে যখন একটা স্টেট, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল একটা এক্সাম যখন কন্ডাক্ট করবে, সেই এক্সামটা যে কন্ডাক্ট করছে তার কিছু ক্রাইটেরিয়া রয়েছে, কি কি ফলো করতে হবে, যেমন কারা ভর্তি হতে পারবে, সেই জিনিসটার বিষয়ে এখানে কিছু কথা লেখা আছে। অ্যাডমিশন টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে একটা সেকশন রয়েছে, যেখানে কি বলেছে যে এটা কিসের খুলেছিলাম আমরা, জিএনএম এর 10+2 with English and must have obtained a minimum 40% at qualifying examination and English individually। মানে তুমি যে এইচএস পরীক্ষা দিচ্ছ, সেই এইচএসে তোমাকে মিনিমাম 40% মার্কস পেতে হবে, আর ইংলিশে ইন্ডিভিজুয়ালি তোমাকে 40% মার্কস পেতে হবে যে কোনো একটা রেকগনাইজ বোর্ড থেকে। আমরা যেমন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকে পড়াশোনা করছি, বিভিন্নজন বিভিন্ন থেকে CBSE ICSE বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকছে, বিভিন্ন বোর্ড, একটা রেকগনাইজ বোর্ড থেকে পরীক্ষা দিয়ে পরে এটা পাস করতে হবে। তো ইভেন এটাও বলা আছে যদি কেউ
এনআইওএস থেকে পাস করে, অর্থাৎ ওপেন যেগুলো স্কুলিং হয়ে থাকে সেখান থেকে পাস করে থাকে, তারও একটা লিস্ট থাকে। এই ওপেন স্কুলিং থেকে তুমি যদি পাস করে থাকো তবুও তুমি এলিজিবল, যে রেগুলার বেসিসের কোর্স করতে হবে তবে এলিজিবল এটাও নয়, ঠিক আছে। দেখো তার মানে এইখানে কোথাতেও লেখা আছে যে সায়েন্স থেকে পড়াশোনা করতে হবে, হবে না। নিচের দিকে 10+2 উইথ ইংলিশ হ্যাভিং 40% মার্কস ইন ভোকেশনাল এএনএম কোর্স ফ্রম স্কুল রেকগনাইজ, যাদের ভোকেশনালের জন্য তারা এইটা। আর যারা হচ্ছে তোমার ভোকেশনালের এই যে সিবিএসসি বোর্ড বা স্টেটের থেকে তোমাকে কি এই হেলথ কেয়ার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে যদি তুমি ভোকেশনাল নিয়ে পড়াশোনা করো। কোথাতেও এইখানের মধ্যে আমরা দেখতে পেলাম যে লেখা রয়েছে যে সায়েন্স থাকতে হবে তোমাকে জিএনএম এর মধ্যে, নেই। আমরা সিমিলার ওয়েতে এএনএম এরটা ওপেন করে দেখবো, মানে অ্যাডমিশন ক্রাইটেরিয়াতে এইখানেও সুন্দরভাবে কোথাতেও লেখা নেই। দেখো মিনিমাম এডুকেশনাল রিকোয়ারমেন্ট শ্যাল বি পাসিং 12 ইয়ার অফ স্কুলিং, মানে 10+2 মানে 12 পাস করতে হবে যে কোনো একটা রেকগনাইজ বোর্ড থেকে। কোথাতেও লেখা নেই যে সায়েন্স বা আর্টস, কোনো ক্রাইটেরিয়া নেই। তুমি সায়েন্স হোক আর্টস হোক সবাই এলিজিবল। যারা ভোকেশনাল তাদেরকে হেলথ কেয়ার নিয়ে পড়াশোনা করতে হয়, এটুকু শুধুমাত্র একটা রেস্ট্রিকশন আছে, আদারওয়াইজ সবাই এলিজিবল। তোমাকে 40% মার্কস পেতে হয় এইচএসে, আর ইংলিশে 40% মার্কস পেতে হয়, এতটুকু ক্রাইটেরিয়া। কিন্তু আমরা যদি এখন বিএসসি নার্সিংয়ে চলে যাই, এই বিএসসি নার্সিংয়ে চলে যাই, বিএসসি নার্সিংয়ের গল্পটা পুরো আলাদা। তুমি যদি জিএনএম বা এএনএম এর পুরো পিডিএফটা ঘেটে নাও, এক্সাম যে নেবে আমাদের যেমন WBGE বোর্ড এক্সাম নিচ্ছে, সেই এক্সামের কোনো ক্রাইটেরিয়া নেই। যে ধরো আমরা এখন যে পরীক্ষাটা দিচ্ছি, আমরা এখন কি কি করছি, আমাদের এএনএম জিএনএম যে পরীক্ষা হয় একটাই পরীক্ষা হয়, তার মধ্যে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ইংলিশ, লজিক্যাল রিজনিং, জিকে আর ম্যাথামেটিক্স, এই কটা সাবজেক্ট আমরা দিয়ে পুরো পরীক্ষা দিই। কিন্তু এটা কোথাতেও লেখা নেই যে এগুলো নিয়ে পরেই পরীক্ষা নিতে হবে। যদি গভর্নমেন্ট চায় যে আজকে আমি ম্যাথামেটিক্সের জিকেকে হাঁটিয়ে পড়ে এই চারটার উপর ভিত্তি করে পরীক্ষা নেব, কেউ কিছু করতে পারবে না, কারণ আইএনসিতে কোনো রুলস রেগুলেশন নেই। তুমি যদি বিহার বোর্ডে চলে যাও, বিহার বোর্ডের কোশ্চেনের প্যাটার্নটাই পুরো আলাদা, আমাদের মতো নয়, ওখানে ল্যাঙ্গুয়েজ পর্যন্ত ঢোকানো রয়েছে। তাহলে এএনএম জিএনএম এর ক্ষেত্রে, এএনএম জিএনএম এর ক্ষেত্রে কোনো প্রকার কোনো যে মানে তোমার পরীক্ষা হবে, সেই পরীক্ষাতে এন্ট্রান্স এক্সামের কোনো প্রকার কোনো ক্রাইটেরিয়া ফেলা নেই। কিন্তু আইএনসি থেকে যারা বিএসসি নার্সিং করবে তাদের একটা ক্রাইটেরিয়া ফেলে রেখেছে, সেই জিনিসটাকে আমরা দেখবো। দেখো একটু নিচের দিকে এই পিডিএফটা বিএসসি অ্যাডমিশন টার্মস অ্যান্ড কন্ডিশন, সবচেয়ে প্রথমে কি বলা হয়েছে দেখো দেখো যে দেখো এই জিনিসটা যে 17 বছর থেকে 35 বছর পর্যন্ত বয়স হতে হবে, এটা অনেক আগে ছিল। 2 বছর আগে আইএনসি থেকে একটা নতুন নোটিফিকেশন পাবলিশ করা হয়, সেখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয় যে আর কোনো প্রকার কোনো নার্সিংয়ে এজ লিমিট নেই, এজ লিমিট হাঁটিয়ে দেওয়া হলো। ওকে, তা এখন এজ লিমিট জিনিসটা নেই, এজ লিমিট নেই, তোমার বয়স যতই হয়ে থাকুক তুমি কিন্তু নার্সিং পরীক্ষা দিতে পারবে, জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, সেই বিষয়ে আমি আসছি। দেখো এইখানে বিএসসি নার্সিং এ বলা আছে ক্যান্ডিডেট উইথ সায়েন্স হু হ্যাভ পাস দ্য কোয়ালিফাইং 12 স্ট্যান্ডার্ড এক্সামিনেশন মাস্ট অফ, দেখো এইখানেই প্রথমত কি লেখা রয়েছে, প্রথমত এইখানেই লেখা রয়েছে সায়েন্স, আবার কি লেখা রয়েছে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এই তিনটে সাবজেক্ট তোমাকে থাকতেই হবে। ধরো তুমি বায়োলজি আর কেমিস্ট্রি আর ম্যাথ নিয়ে পরে পাস করে গেছো, তুমি এলিজিবল নয়। তুমি বায়োলজি, কেমিস্ট্রি মানে তুমি যে কোনো এই তিনটে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টকে না নিয়ে যদি এইচএস পাস করে যাও বিএসসি নার্সিং এর জন্য সায়েন্স স্ট্রিম থেকে, তবুও কিন্তু তুমি এলিজিবল নয়। তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটা থাকতেই হবে, তবে পরেই তুমি এলিজিবল। আচ্ছা, এটা দিল। আর কি ইংলিশটা হচ্ছে কম্পালসারি, দুটো জায়গাতে আমরা দেখলাম ইংলিশ হচ্ছে কম্পালসারি। আমাদের কিছুদিন পর কাউন্সিলিং শুরু হবে, যখন কাউন্সিলিং শুরু হবে আমরা দেখতে পাবো ওখানে আমাদেরকে এইচএস এর মার্কস পুট করতে হচ্ছে, ইংলিশের মার্কস পুট করতে হচ্ছে, বাদ বাকি জিএনএম দের জন্য আর কোনো কিছু মার্কস পুট করতে হয় না, কিন্তু বিএসসি দেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মার্কস পুট করতে হয়, এটাই হচ্ছে ফারাক। এরপর আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, দেখো মেডিকেলি ফিট হতে হয় আর হতে হয়, এই জিনিসটা দেখো যেটা আমি বলছিলাম যে এটা কিন্তু আমাদের জিএনএম এর ক্ষেত্রে থাকেনি। দেখো এইখানে একদম ক্লিয়ারলি বলে দিয়েছে যে এই এক্সাম প্যাটার্নটাকে তোমাকে ফলো করতে হবে, যে হেলথ অ্যাপটিটিউড বা যেটা নার্সিং অ্যাপটিটিউড এবছরই আমাদের অ্যাড করেছে, এতদিন পর্যন্ত রিজনিং ছিল, সেই জিনিসটার থেকে মার্কস দিতে হবে, ফিজিক্স থেকে কোশ্চেন দিতে হবে, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ এই জায়গা থেকে কোশ্চেন দিতে হবে, একটা ক্রাইটেরিয়া ফেলে দিয়েছে। তার সাথে যে যারা জেনারেল, এসসি, এসটি, ওবিসিদের মিনিমাম পার্সেন্টাইল একটা পেতে হবে। দেখবে এবছর যারা পরীক্ষা দিয়েছো বিএসসি নার্সিং তাদেরকে দেখবে মিনিমাম 27 মার্কস পেতে হচ্ছে জেনারেলদের, ঠিক আছে, 27 মার্কস মিনিমাম পেতে হচ্ছে, তবে পরে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে ইএস লেখা আসবে, নয়তো নো লেখা চলে আসবে, অর্থাৎ তুমি কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারবে না। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে তুমি পরীক্ষা দাও যা ইচ্ছা করো, তুমি যদি কোনো একটা কলেজে ডিরেক্ট গিয়ে পরেও অ্যাডমিশন নিয়ে নাও, তবুও আইএনসি তোমাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেবে না। একটা প্রাইভেট কলেজ তোমাকে বলতে পারে যে আমাদের কাছে এসো, আমরা অ্যাডমিশন নিয়ে নাও, সে তার নিজের স্বার্থের জন্য বলছে, নিজের টাকা ইনকামের জন্য বলছে। তোমার যদি এই 27 মার্কস বা তোমার দেখবে র্যাঙ্ক কার্ডে যেটা লেখা রয়েছে মিনিমাম এলিজিবিলিটির এই
পার্সেন্টাইলটা যদি তার থেকে তুমি যদি কম পেয়েছো, তুমি কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেটের জন্য এলিজিবল নয়। তুমি কিন্তু সেই ডিরেক্ট অ্যাডমিশন নিয়ে পড়ো, যদি কলেজে ভর্তি হয়ে যাও তবুও 4 বছর পড়ার পর তোমার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবে না, 4 বছরটা তোমার নষ্ট হয়ে যাবে। এই কিছু কিছু জিনিসকে মাথায় রাখতে হবে তোমাদেরকে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল আমাদের পুরো গল্প। তাহলে আমরা একটু ফিরে আসি যে এই কথাটাতে। তাহলে আমরা এইটুকু বুঝতে পেরে গেলাম যে এএনএম বা জিএনএমদের কোথাতেও কোনো জায়গাতে উল্লেখ নেই যে সায়েন্স থেকে পড়াশোনা করতে হবে। আইএনসি বলে দিয়েছে যে তুমি আর্টস থেকে পড়ো, যেখান থেকে ইচ্ছা পড়ো, তুমি এলিজিবল। এরপর কেন? কারণ জিএনএম যে কোর্সটা, আমাদের এই জিএনএম যে কোর্সটা, এটা হচ্ছে একটা ডিপ্লোমা কোর্স, ঠিক আছে? এটা কি কোর্স? একটা ডিপ্লোমা কোর্স। আর এইটা কি কোর্স? একটা সার্টিফিকেশন কোর্স, ঠিক আছে? এক্সাম্পল স্বরূপ আমি তোমাদেরকে যদি বলি, যেমন এইটা হচ্ছে আইটিআই আর এইটা হচ্ছে পলিটেকনিক, ঠিক আছে? এটা হচ্ছে আইটিআই, এটা হচ্ছে পলিটেকনিক। তোমরা সবাই জানো যে ক্লাস 10-এর পরেও অনেকে আইটিআই করতে চলে যায়, অনেকে পলিটেকনিক করতে চলে যায়। কি করে পসিবল? সে তো তোমার সায়েন্স নিল না, আর্টস নিল না। ডিপ্লোমা কোর্স বা সার্টিফিকেশন কোর্স, এই ধরনের কোর্সের জন্য কোনো প্রকার কোনো এরকম টাইপের এলিজিবিলিটি নেই যে তোমাকে সায়েন্স থেকে পড়তে হবে বা আর্টস থেকে পড়তে হবে। তুমি যে কোনো জায়গা থেকে পড়াশোনা করতে পারো ডিপ্লোমা আর সার্টিফিকেশন কোর্সের জন্য। তো সেই জন্যই এই দুটো কোর্স, সায়েন্স আর্টস দুজনেই এলিজিবল। কিন্তু বিএসসি নার্সিং করার জন্য তোমাকে কিন্তু সায়েন্স থাকতেই হবে, মাস্ট। এরপর তাহলে যারা জিএনএম নিয়ে পড়াশোনা করছে তাদের কি অধিকার নেই? তারা এমএসসি নার্সিং কি করতে পারে না? বিএসসি নার্সিং কি করতে পারে না? হ্যাঁ, পারে। তাদেরকে কি করতে হয়? জিএনএম এ 3 বছর পড়াশোনা করতে হয়। তারপর তাদেরকে আরেকটা পরীক্ষা দিতে হয় যার নাম JEPBN, অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিং, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর জন্য, ঠিক আছে? এটা দেওয়ার পর 2 বছর তুমি পোস্ট বেসিক বিএসসি নার্সিং করবে। তারপরে তুমি হচ্ছে পোস্ট বেসিক বিএসসি নার্সিংটা কার ইকুইভ্যালেন্ট হয়ে যাবে? বিএসসি নার্সিং। তখন তুমি একটা বিএসসি নার্স যা যা জিনিসের জন্য এলিজিবল, সেন্ট্রালের সব পরীক্ষার জন্য এলিজিবল, যত যত ভ্যাকেন্সি রয়েছে সবের জন্য তুমি এলিজিবল। এই ক্রাইটেরিয়াটা তোমার জন্য অ্যাপ্লাই হয়ে গেল। তাহলে জিএনএমদের জন্য কি বাধ্যবাধকতা আছে? জিএনএম যখন তুমি 3 বছর পাস আউট করে বেরোবে, তখন কিন্তু তুমি সব পরীক্ষায় পার্টিসিপেট করতে পারবে না। সেন্ট্রালের পরীক্ষার ক্ষেত্রে তোমার কিন্তু একটা বাধা আছে। বিএসসিদের কিন্তু তুমি যে কোনো পরীক্ষাতে পার্টিসিপেট করতে পারবে। এরপর জিএনএমদেরও পার্টিসিপেট করতে পারবে। কিভাবে? হয় তুমি পোস্ট বেসিক বিএসসি নার্সিং করো, নয়তো তোমাকে 50 বেডের হসপিটালে 2 বছরের এক্সপিরিয়েন্স দরকার হবে। তাহলে তুমি কিন্তু যে কোনো সেন্ট্রালের এক্সামের জন্য এলিজিবল। দুটো ক্ষেত্রেই 2 বছর লাগছে, যে বিএন করতেও 2 বছর লাগছে, পোস্ট বেসিক করতে, আর এক্সপিরিয়েন্স করতেও 2 বছর লাগছে। তুমি যে কোনো একটা করতে পারো, ঠিক আছে? এরপর আসি এই কথাটা তাহলে কেন বলা হয়েছে। এই যে এই নিউজটা, এটা কি সম্পূর্ণভাবে ফেক? আমরা সম্পূর্ণভাবে ফেক বলতে পারবো না। অনেক নার্সিং কলেজ রয়েছে যারা WBNCর অ্যাপ্রুভাল পেয়ে গিয়েছে, কারণ WBNC অত পরিমাণে চেক করে না। প্রচুর কলেজ রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, প্রায় 450-500-র উপর কলেজ আছে যারা WBNCর অ্যাপ্রুভাল পেয়ে আছে, কিন্তু তারা আইএনসির অ্যাপ্রুভাল পেয়ে নেই। তারা বিভিন্ন স্টুডেন্টদেরকে ধরছে, বলছে আমরা 2 দিন পর আইএনসির অ্যাপ্রুভালটা পেয়ে যাব। অনেক এরকম স্টুডেন্ট আছে যাদেরকে এইভাবে ভুল বোঝানো হচ্ছে যে তুমি আর্টস থেকে পড়ছো তবুও তুমি বিএসসি নার্সিং করতে পারবে, তুমি চলে এসো, অ্যাডমিশন করে দিচ্ছি। ছেলে মেয়েদের মধ্যে একটা কনসেপ্ট কি তৈরি হচ্ছে যে আমি তো কলেজে ভর্তি হয়ে গেছি, কলেজকে বিশ্বাস করছে। কিন্তু এখানে কলেজটা সম্পূর্ণভাবে একটা ভুয়ো কলেজ। এই জিনিসগুলোকে রক্ষার জন্য একটা ডিসিশন নেওয়া হয়েছে যে যেসব কলেজগুলো এরকম ডিসিশন নিচ্ছে, ছেলে মেয়েদেরকে বিভ্রান্ত করছে, তাদেরকে একদম সম্পূর্ণভাবে সেই সব কলেজগুলোকে বন্ধ করে দেওয়া হবে, আর অন্য কোনো কিছু নয়। কাদেরকে করছে? আর্টসদেরকে কোথায় ঢুকাচ্ছে? দেখো, আর্টসের স্টুডেন্টদেরকে যদি কোনো প্রাইভেট কলেজ চায় যে একটা আর্টসের স্টুডেন্টকে জিএনএম এ আমি ঢুকিয়ে দেবো, এএনএম এ তো কোনোদিনই ঢুকাতে পারবে না, কারণ এএনএম গভর্নমেন্ট ছাড়া হয় না, এএনএম গভর্নমেন্ট ছাড়া হবে না। জিএনএম এ ঢুকিয়ে দেবো, তবুও কিন্তু বাধা আছে। একটা প্রাইভেট কলেজ যদি ভাবে যে আমি একটা আর্টসের স্টুডেন্টকে জিএনএম এ আমি নিজের কলেজে ভর্তি করে নেব, তবুও বাধা আছে। কেন বাধা আছে? কারণ আমরা যে এন্ট্রান্স এক্সাম দিচ্ছি এএনএম জিএনএম, সেই এন্ট্রান্স এক্সামের পর একটা কাউন্সিলিং হয়, সেই কাউন্সিলিংয়ের থ্রু আমরা অ্যাডমিশন নিতে পারবো। যদি তুমি কাউন্সিলিংয়ের বাইরে ডিরেক্ট অ্যাডমিশন নিতে যাও, তখন কিন্তু গভর্নমেন্ট থেকে যদি সার্কুলার রিলিজ না হয়, তোমাকে নন রেগুলার ইররেগুলার একটা ব্যাচের মধ্যে ফেলে দেবে, ঠিক আছে? যে তুমি রেগুলার ব্যাচ হবে না, ইররেগুলার ব্যাচ হয়ে যাবে, তুমি কিন্তু সার্টিফিকেট পাবে না। এই জিনিসটা 1 বছর আগে ঘটেছিল, তার জন্য অনেক কলেজ সতর্ক হয়ে গিয়েছিল, তারপর থেকে আর ডিরেক্ট অ্যাডমিশন নেয় না, কাউন্সিলিংয়ের থ্রু অ্যাডমিশন নয়। কিন্তু এখনো পর্যন্ত অনেক প্রাইভেট কলেজ রয়েছে যারা ওই যে প্রলোভন দেখিয়ে অনেক স্টুডেন্টকে নিজের দিকে টেনে নেয় যে চলে আসো, অ্যাডমিশন আমি করিয়ে দিচ্ছি। এই জিনিসটার থেকে সতর্ক থাকবে। যতক্ষণ না পর্যন্ত গভর্নমেন্ট থেকে
কোনো প্রকার কোনো নোটিফিকেশন পাবলিশ হচ্ছে যে এরপরে প্রাইভেট কলেজরা চাইলে ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারে, তখন হবে। প্রসেসটা কি? কাউন্সিলিংয়ের থ্রু যতজন স্টুডেন্টের ইচ্ছে আমি এই কলেজে ভর্তি হবে, ততজন স্টুডেন্ট কলেজে ভর্তি হবে। এরপর যদি দেখা যায় যে হিউজ পরিমাণে কলেজের সিট খালি রয়ে গিয়েছে, যেটা হচ্ছে তোমার আইএনসির একটা রুলস আছে মিনিমাম এতগুলো সিট রাখতে হবে, তো যদি দেখা যায় যে হিউজ পরিমাণে সিট খালি রয়ে গেছে, তখন সব কলেজরা আবেদন করবে। গভর্নমেন্ট ভেবে পরে দেখবে যে আমরা পারমিশন দেবো কি দেবো না, সেটা হতে প্রচুর দেরি। ধরো কাউন্সিলিং শেষ হবে, আমি ধরে নিলাম সেপ্টেম্বর মাসে কাউন্সিলিং শেষ হলো, তো মোটামুটি ওই সব নোটিফিকেশন পাবলিশ হতে প্রায় নভেম্বর মাস হয়ে যায়, ঠিক আছে? মানে তখন যারা অন্যান্য স্টুডেন্টরা রয়েছে তারা হচ্ছে প্রায় 1-2 মাস ক্লাস করে নেয়, তারপরে অন্যরা গিয়ে পরে অ্যাডমিশন নিতে পারে। এই হচ্ছে ব্যাপার। গভর্নমেন্ট যতক্ষণ না পারমিশন দিচ্ছে কারোর ক্ষমতা নেই অ্যাডমিশন নিতে পারবে, তোমাকে পুরো একটা ভুলভ্রান্তির মধ্যে রাখা হয়, আর দ্বিতীয় কোনো কিছু নয়। তাহলে আশা করি বুঝতে পেরে গেলে। এরপর একটা ডাউট অনেকের মধ্যে আছে যে যারা পুরনো স্টুডেন্ট ছিলে, জিএনএম পড়াশোনা করে পরে বেরিয়ে গেছে, তাদের কি রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে? না, কোনো দিনের রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে না। যদি গভর্নমেন্ট এরকম রুলস এনে দেয়, আইএনসি যদি এরকম রুলস এনে দেয় যে সায়েন্সের স্টুডেন্টরাই শুধুমাত্র করতে পারবে, ভবিষ্যতে আমি বললাম মানে অনেক ভবিষ্যতে, তো তবুও কিন্তু যারা বেরিয়ে গিয়েছে তাদের কোনো প্রকার কোনো রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে না, ঠিক আছে? এই ছিল আজকের ইনফরমেশন। তো এইসব ভুয়ো জিনিস থেকে একটু দূরে থাকো, নিজের পড়াশোনাটাকে ভালোভাবে চালিয়ে দাও, তোমাদের সাথে রয়েছি, এইসব জিনিসে কান দাও না। যদি কোনো কিছু ইনফরমেশন আসে এরকম, আমরা তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।